গরম তো প্রায় পড়েই গেছে, আর এখন আমরা সব সময় চাই একটু লাইট খাবার খেতে। আর আজকে বানাবো একদম বিয়েবাড়ি স্টাইল বা অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। এই রেসিপিটা রিকোয়েস্ট পাঠিয়েছিল রিয়া পড়ে অনেকবার, এক আধবার না। তাই তার রিকোয়েস্টটাই আমি আগে রাখতে চলে এলাম। শুক্তো কিন্তু অনেক ধরনেরই হয় এবং অনেক রকম সবজি দিয়ে হয়। আমি এখানে যে যে সবজিগুলো নিয়েছি, যেমন বেগুন, করলা, ডাঁটা, আলু, আর নিয়েছি রাঙালু, কাঁচকলা আর গাজর। প্রথমেই দেখো করলাটা এইরকম লম্বা করে কেটে নিয়েছি। এইবার এটাকে সামান্য হলুদ নুন মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। অনেক সময়ই হয় না করলা তেঁতোর কারণে অনেকে খেতে চায় না, তবে এরকম মাখিয়ে রাখলে করলা তেঁতো ভাবটা অনেকটাই কমে যায়। দেখবে করলা থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে, সেই জলের সাথে সাথেই কিন্তু তেঁতো ভাবটা কেটে যায়। এবার বেগুনটাতেও সামান্য হলুদ আর নুন মাখিয়ে রেখে দিলাম। এবার চলে যাব মূল রান্নায়। সেই জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব, যেটা কিন্তু এই রান্নার স্বাদকে একেবারে দ্বিগুণ করে দেবে। সামান্য একটু পাঁচ ফোড়ন আর সামান্য একটু গোটা জিরে শুকনো লঙ্কায় নেড়ে চেড়ে নিয়ে এটাকে মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নেব। এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। পরবর্তীতে ঠান্ডা হলে এটা আমরা গুঁড়ো করব। ততক্ষণে কড়াটা আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা বেশ গরম হয়ে গেলে দিয়ে দিলাম এখানে বিউলির ডালের বড়ি। আমার এই বড়িগুলো অবশ্যই কেনা বড়ি, তো তোমরা চাইলে বাড়ির বড়িও ব্যবহার করতে পারো, সেটা তো খুব ভালোই হয়। বড়ি তো লাল করে ভাজা হয়ে গেছে, সেটা তুলে রেখে দিলাম। এবার করলাগুলোও দিয়ে দিলাম। এবার এটাকে একটুখানি কড়া করে ভেজে নেব। ওই যে বললাম অনেক সময় করলা তেতো ভাবের জন্য অনেকে খেতে চায় না, আবার শুক্তোতে অনেক রকম সবজি পড়বে, তো তাই করলাটা একটু কড়া করে ভাজাটাই দরকার। দেখো ঠিক এইভাবে কড়া করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম কাঁচকলাগুলো, সেগুলো একটু ভেজে নেব। সবজি ভেজে যদি শুক্তোটা করো তাহলে তার যে স্বাদ আসবে, সেই স্বাদ কিন্তু কোনো আমিষ খাবারও দিতে পারবে না। তাই আমি প্রত্যেকটা সবজি একটু একটু করে ভেজে নিচ্ছি। কাঁচকলা ভাজা হয়ে গেল, এবার রাঙালুগুলোও দিয়ে দিলাম, সেইগুলোকেও ভেজে নেব। এই সবজিগুলো কিন্তু আমি হাই ফ্লেমে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। সিদ্ধ করার কিন্তু এখন কোনো দরকার নেই, সেই জন্য ফ্লেমটা হাই করে দিয়ে সুন্দর রঙটা আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, কথা বলতে বলতে তো ভুলেই গেছি, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো জানাতে কিন্তু একদম ভুলো না, তবেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো নাকি। সব শেষে কিন্তু বেগুনটা ভাজবো, কারণ বেগুন করার মধ্যে দিলেই সব তেল সে শুষে নেবে। সেই জন্য একদম শেষে দিয়ে ওই গ্যাসের আঁচটা আবারও হাইতে রেখে একটু সুন্দর কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নেব। আমি এখানে আর তেল দিচ্ছি না, কারণ যতই তেল দেব বেগুনটা ততটাই খেয়ে নেবে। সেই জন্য যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু এবার শিলনোড়াতে গুঁড়িয়ে নিচ্ছি। অবশ্যই এটা চাইলে তোমরা মিক্সার জারেও করে নিতে পারো, তবে শিলনোড়াটা আমার দরকার, মানে অন্যান্য আমি মশলাগুলোও গুঁড়োবো, তো সেই জন্য শিলনোড়াতেই এটা একদম মিহি করে বেটে নিলাম। এইভাবে এই মশলাটা যে কি ম্যাজিকের মতো কাজ করবে সেটা তোমরা রান্নাটা খাওয়ার পরই বুঝতে পারবে। যাক, ভাজা মশলাটা তো রেডি হয়ে গেল। এবার দেখো একদম হাফ চামচের মতো রাঁধুনি নিয়ে নিয়েছি। এই এতটুকু রাঁধুনি কিন্তু মিক্সার জারে বাটা একেবারেই সম্ভব নয়, সেই জন্যই আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। দেখো রাঁধুনি কিন্তু কথা বলতে বলতে বাটা একদম কমপ্লিট। যে জলটা ছিল সেই জলটার মধ্যেও রেখে দিলাম। এবার সামান্য একটু আদাও নিয়ে নিলাম, সেটাকেও একদম মিহি করে পেস্ট করে নিচ্ছি। তবে যে যাই বলুক, এই শিলনোড়াতে বেটে রান্নার কিন্তু স্বাদ একদম অপূর্ব আসে। সেই কড়াটা আবারও বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এবার মূল রান্না করব, সেই জন্য আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিলাম 5 ফোড়ন একটু ফোড়নে। অনেকেই রাঁধুনি ফোড়ন দেয়, তবে 5 ফোড়ন দিয়ে রান্নাটা করলে কিন্তু অপূর্ব হবে খেতে। এবার যে গাজরগুলো ছিল সেগুলো তো আগে থেকে ভাজা হয়নি, সেই জন্য সেগুলো দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে এলে এবার যে আগে থেকে ভেজে রেখেছিলাম সব সবজিগুলো সেগুলোও দিয়ে দিলাম। শুধুমাত্র বেগুন, করলা আর বড়িটা দিইনি। এবার এটা একটু ভাজা হয়ে গেলে ডাঁটাটাও দিয়ে দিলাম। ডাঁটাগুলো যেহেতু একদম কচি কচি, সেই জন্য আগে আমি দিইনি, কারণ আগে থেকে যদি দিয়ে দিই তাহলে শেষে গিয়ে দেখবে ডাঁটা
মশলাটা একেবারে গলে গেছে সেই জন্য। এবার আবার একটু নেড়ে চেড়ে এখানে স্বাদ মতো নুনও দিয়ে দিলাম, আবারও একটু নেড়ে চেড়ে সমস্ত কিছুর সাথে মিশিয়ে দেব। এবার দিয়ে দেব 1 কাপের মতো এখানে দুধটা কিন্তু একেবারেই কাঁচা নয়, ওই গরম করে ঠান্ডা করে রাখা ছিল, মানে ফুটিয়ে জাল দিয়ে রাখা ছিল আর কি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। তোমরা চাইলে অবশ্যই সম্পূর্ণ রান্নাটা দুধে করতে পারো, কিন্তু শুধুমাত্র দুধ দিয়ে করলে রান্নাটা কিন্তু ভীষণ গাঢ় হয়ে যাবে, সেই জন্য আমি দুধ জল দুটো মিশিয়েই রান্নাটা করছি। এবার এটাকে সিদ্ধ হতে দেব। যেহেতু সবজিগুলো সিদ্ধ হয়নি, শুধুমাত্র ভাজা ছিল, সেই জন্য সিদ্ধ হতে একটু সময় লাগবে। আমার সময় লেগেছিল ওই ধরো 6 থেকে 7 মিনিটের মতো। এবার সবজি সিদ্ধ হয়ে গেছে এবং দুধটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসছে। এবার দিয়ে দেব যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো, করলাগুলো। এবার আমার মনে হচ্ছে যে দুধটা হয়তো বা ঝোলটা হয়তো একটু কম কম লাগছে, সেই জন্য আমি এখানে আরও একটু দুধও পরবর্তীতে ব্যবহার করব। বড়িগুলো কিন্তু দিয়ে দিলাম। এবার 1/2 কাপের মতো আরও একটু দুধও অ্যাড করে দিলাম, যাতে ঝোলটা একটু বেশি থাকে পরবর্তীতে। বেটে রেখেছিলাম যে রাঁধুনিটা সেটাও দিয়ে দিলাম। এবার আদা বাটাটা যেটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে একটু ফুটিয়ে নেব, যাতে ওই রাঁধুনি আদার কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ওই বেগুন করলা যাতে একটু সেদ্ধ হয়ে যায় সেটা রান্নাটা করে নেব। আমার সময় লেগেছিল ওই ধরো 3 মিনিটের মতো। দেখো ঝোল কিন্তু বেশ আছে আর সবজিও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি বাবা একটু শুক্তো ঝোল ঝোল খেতেই পছন্দ করি, সেই জন্য একটু ঝোল ঝোল রেখেছি। আর দুধ আছে যেহেতু, এটা পরবর্তীতে একটু টেনেও যাবে। ভাজা মশলাটা দিয়ে দিলাম, সামান্য একটু চিনিও দিয়ে দিলাম, আর নামানোর আগে সামান্য একটু ঘিও দিয়ে দিলাম। কি অপূর্ব গন্ধ আসে ঘিটা দিলে। এবার আবারও একটু নেড়ে চেড়ে এটাকে গ্যাসের আঁচ বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 2 থেকে 3 মিনিট। তারপরে জাস্ট তোমাদের ঢাকাটা খুলে দেখাচ্ছি, দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে। সাধারণ এই নিরামিষ রান্নাও যে এত অপূর্ব খেতে হতে পারে কি বলবো। আজকের এই রান্না তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। আর তোমরা কিন্তু বড্ড অন্যায় করো আমার সাথে, লাইক দিতে বলি না বলে তোমরা কেউ ভিডিওতে লাইকও দাও না। যাকে আজকের মতো এটুকুই, আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।